গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে। হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মারধরের শিকার তার দুই বন্ধু। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পিনাকি ইলিয়াস সহ সাংবাদিকদের নিয়ে গালমন্দ করায় এই মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে কিন্তু গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না, এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমলনামা দেখি। বিএনপি এখন খুব বিপদে আছে, দুদু ভাই এটা স্বীকার করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। শামসুজ্জামান দুদু বিএনপির নেতার সাথে এবার এক সাংবাদিকের তুমুল তর্ক। এই সাংবাদিক স্পষ্ট করলেন যে 100% গ্যারান্টি দিলেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। কি কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না তার যুক্তি তুলে ধরেছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমলনামা দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবি না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক। আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফেরিয়রিটি কমপ্লেক্সে। এলিট হইতে চাইছেন, নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না। টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে কেঙ্কা হয়। মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি। অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে। মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরে ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। কি মির্জা আব্বাস ভাই, খারাপ লাগলো? হ্যাঁ, দপ্তরের কাজের পাশাপাশি আপনার ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল। পুরি বানাইতেন আপনার আব্বা। ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস। তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময় মাসে, তাই না? তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? এমপি হওয়ার আগে কি করতেন আপনি? আপনি ছিলেন কমিশনার। কমিশনারের বেতন কত? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুরহাটের ইজারা নিতেন আপনি। সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিন। কারণ উনি আবার দারুণ মেধাবী। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই। সোহরাওয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসের ডিগ্রি পাস করেছেন। এই যে সার্টিফিকেট আপনার দেখেছেন। আল্লাহ বাঁচাইছে, আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন। তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন। যাই হোক, এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও, বাংলাদেশেও না। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই। আমরা আরো আগে যাই, 1971-এ আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন। আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা। উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই। কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোথায় ট্রেনিং নিছেন? কারা ছিল সহযোদ্ধা? মিছা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস? এটা চেনেন? 1971-এ পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো। ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলে। আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই। ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না, এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। বাংলাদেশের নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব এখন সরকারের, এবং জনগণ কিন্তু বলে দিবে নির্বাচন কন্ডাক্ট কখন করলে আমাদের জন্য ভালো। এখন আপনি রাজনৈতিক দল হিসেবে রাস্তায় নেমে সারাক্ষণ সরকারকে সংস্কার বাদ দিয়ে নির্বাচনের কথা বলে, এটা আমাদের জন্য
আসলেই ভালো হবে না। যৌক্তিক যে সংস্কারগুলা করলে বাংলাদেশের নির্বাচনটা সুস্থ হবে, সেই যৌক্তিক সংস্কার করে সরকারি আমার নির্বাচনটা দেখ, এটা আমরা চাই। এর সাথে আমরা যেটা বলবো, নতুন রাজনৈতিক দলকে এস্টাবলিশ করার জন্য সরকারের মধ্যে থাকা যে মানুষগুলো কাজ করতেছে, এটা কিন্তু আমরা আমাদের কাছে পরিষ্কার। এটা এমন না যে আপনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বাংলাদেশের জনগণ কিন্তু বোঝে যে আপনি কাদেরকে মাঠে ব্র্যান্ডিং করার জন্য মাঠে নেমেছেন, এবং তাদের মধ্যে থেকেও অনেক অভিযোগ আছে, সেগুলো তো ভাইয়া মিডিয়া ট্রায়াল হয় না, সেগুলো তো আসে না। বিভিন্ন জায়গা যেমন রদ বদলের জিনিসগুলো হয়, এগুলো আসে না। তো আমি বলি স্পেসিফিক বিএনপি কে মানুষের কাছে নেতিবাচক ভাবে প্রচার করার জন্য যেই কাজটা করা হচ্ছে, এই জায়গাতে বিএনপি কে কঠিন ভাবে অবস্থান নিতে হবে। আপনি ওই যে ফজল ভাই যে কথাটা বললো যে একে সেকে জামার টুপি দেখলে কি জানো, মানে মাথায় টুপি দেখলে তাকে ট্যাগ মারা, জামাতি বলা, রাজাকার বলা। ভাই বাংলাদেশে এখন 56 বছর পরে কোনো রাজাকার নাই। যাদের মানুষকে যদি আপনি রাজাকার বলেন তাহলে এটা ভুল করা হবে। বাংলাদেশের ইসলামী সংগঠনের লোকজন কিন্তু আপনার মন্দির পাহারা দিয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসে নাই। তাদেরকে আপনি ইনসাল্ট করতে পারেন না। বাংলাদেশে যে সমস্ত ইসলামী সংগঠন বাংলাদেশের পক্ষে কাজ করবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আপনি রাজাকার ট্যাগ দিতে পারেন না, তাদেরকে জঙ্গি ট্যাগ দিতে পারেন না। তো আমি মনে করি আমাদের দেশ না এখন হচ্ছে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভারতের সাথে আমাদের সম্পর্কটা হইতে হবে দেশের স্বার্থে। ওই জায়গাতে কোন রাজনৈতিক দল যদি আপনার ভারতীয় তাবেদারি করার চেষ্টা করে, সেটা বিএনপি হোক, আরো জনপ্রিয় দল যদি ক্ষমতায় আসতে চায়, তারা ফেল করবে। সবশেষে আমি যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের কোনো নেতাও নাই, নেত্রীও নাই যে যেটা আবার নতুন করে তৈরি করতে পারবে। এই সুযোগটা তাকে দিতে হবে, এবং তাকে নিয়েই বিএনপির যে 31 দফা সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্বাচনমুখী কাজ করতে হবে, এটাই আমি চাই। আর আমি নির্বাচন যদি ভাইয়া 6 মাস পরে হয়, যদি 6 মাস পরে নির্বাচন হয়, তাহলে আমার এলাকার নির্বাচনের ক্যান্ডিডেটকে আমি জানতে চাই। একটা নির্বাচনী ক্যান্ডিডেট কিন্তু ক্যাম্পিং করার জন্য তার স্পেসিফিক 30 দিন বা 2 মাস বা 4 মাস সময় লাগে। কিন্তু এই যে গ্রুপিং এর রাজনীতি চলতেছে, এই যে এক একটা কমিটি বছর বছর চলে যাচ্ছে, ধরেন আমি সিম্পলি আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মেয়াদ এখন 10 বছর। হোয়াই ইট ইজ লাইক দ্যাট? তাহলে আপনার নারী নেতৃত্বের কথা যে আমি বলি, আমার নেতা জনাব তারেক রহমান নারীর নেতৃত্বকে আগায়া দিবে, তাহলে এই কমিটিটা কেন ভাঙা হয় না? বা এই কমিটিতে কেন নতুন মেয়েদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? এই যে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলে 50% মহিলাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসতে বাধাগ্রস্ত করছি, এটাও কিন্তু ডিসক্রিমিনেশন। যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি 24শে জুলাই, আমরা দেশটাকে এই 24শে জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল, সেই ডিসক্রিমিনেশন শুধু নারীর রাজনীতিতে আসা না, শুধু একই সাথে নতুন প্রজন্মকে লিডারশিপটা বিল্ড আপের জন্য হেল্প করতে হবে, এবং পুরাতন যে প্রজন্ম আছে, প্রবীণরা আছে, নতুনদের মধ্যে অ্যালাইনমেন্ট করে সুস্থ একটা সরকার হোক, সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ হোক, এটাই আমরা চাই। আর সবশেষে আমি যেটা বলবো, সম্রাট ভাই একটা কথা বলেছেন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, কে দিয়েছে? ভাই একটা কথা বলি, জুলাইয়ের আন্দোলনের পরে সরকারকে বৈধতা দিয়েছে বাংলাদেশের আমজনতা, বাংলাদেশের স্টেক হোল্ডাররা। তাদেরকে এই কথাগুলো আমরা না বলি, আমরা ওইটা নিয়ে সমালোচনা করি যারা সরকারের মধ্যে থেকে আপনার দেশের ক্ষতি করছে, ভারতীয় আগ্রাসনকে সহযোগিতা করছে, বা যাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থাকে আপনার কি বলে এটাকে স্লোলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেন। আইন মন্ত্রণালয় অনেক কিছু আছে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব একা না নির্বাচন কন্ডাক্ট করা, এখানে জনপ্রশাসন আছে, প্রশাসন আছে, জনগণ আছে, আপনারা আছেন, প্রিজাইডিং অফিসার বা আদার যে মানুষগুলা, এগুলা তো নির্বাচন কমিশন কোত্থেকে দিবে? অবশ্যই প্রশাসন থেকে দিবে। তাহলে ওই জায়গাটাতে সংস্কার 100% প্রয়োজন। প্রত্যেকটা জেলাতে যে ডিসিরা আছে, তারা কি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কি সঠিক কাজটা করবে? বাংলাদেশের পুলিশ কি এখন পর্যন্ত আমাদের জন্য কাজ করবে? এই প্রত্যেকটা জায়গায় অবশ্যই যৌক্তিক সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হোক, এবং সেটা দীর্ঘমেয়াদী না হোক। এটা আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এই স্ট্রাকচার তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে সুন্দরভাবে একটা সরকার গঠন হবে, এবং ডক্টর ইউনূস যেন সেই সরকারের অংশ হয়, এটাও আমরা চাই। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তিনজনের কথাই শুনলেন, আপনাদের মতামত জানাবেন। আমরা পুরো বিএনপির অবস্থান নিয়ে আজকে কথা বললাম। কাল রাত 9টায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ফেসবুকের সাথে থাকুন, সাবস্ক্রাইব। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।